নমস্কার, দেখছেন জি24 ঘন্টা। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। ডায়াবেটিস নিয়ে শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান বিট ডায়াবেটিস। ভারত বর্তমানে বিশ্বের সবচেয়ে গুরুতর ডায়াবেটিসের যে চ্যালেঞ্জগুলি রয়েছে তার মধ্যে অন্যতম একটি চ্যালেঞ্জের সঙ্গে মুখোমুখি লড়াই করছে। আপনাদের একটা সমীক্ষার কথা জানিয়ে রাখি। সর্বশেষ সমীক্ষা অনুযায়ী ICMR INDIAB-র যে সমীক্ষা রয়েছে সেখানে বলা হচ্ছে যে 10 কোটিরও বেশি ভারতীয় ইতিমধ্যেই কিন্তু এই ডায়াবেটিস নিয়ে বসবাস করছেন এবং 14 কোটিরও বেশি ভারতীয় তারা কিন্তু এই প্রি ডায়াবেটিসের কারণে একেবারে ঝুঁকির মধ্যে জীবনযাপন করছেন। আর সেই জায়গায় দাঁড়িয়ে একটা কথা তো বলাই যায়, একটা আশার আলো যদি খুব তাড়াতাড়ি এর শনাক্ত করা যায়, অর্থাৎ ডিটেকশন হয় ডায়াবেটিসের, সেক্ষেত্রে এর প্রতিরোধ সম্ভব এবং অবশ্যই নিয়ন্ত্রিত জীবনযাপনের সঙ্গে সঙ্গে কিন্তু ডায়াবেটিসের যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলোকেও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠানে এই আলোচনায় আমরা যাদেরকে পেয়ে গেছি বিশিষ্ট চিকিৎসকদের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দেব। আমার সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন, ডক্টর সৌমিতা মণ্ডল, MBBS MD জেনারেল মেডিসিন, DM এন্ড্রোক্রোনোলজি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ এন্ড্রোক্রোনোলজি, NRS মেডিকেল কলেজ, ওয়েস্ট বেঙ্গল। আপনাকে স্বাগত ডক্টর মণ্ডল। সেই সঙ্গে রয়েছেন ডক্টর পঙ্কজ সিংহানিয়া, MD DM এন্ড্রোক্রোনোলজি, ডাবল গোল্ড মেডেলিস্ট, FICP আরোগ্যম হেলথ কেয়ার ডায়াবেটিস এন্ডোক্রাইন এবং মাদারহুড ক্লিনিক, পুরুলিয়া। আপনাকেও স্বাগত ডক্টর সিংহানিয়া আমাদের এই বিশেষ আলোচনায়। আর সঙ্গে আমরা পেয়ে গেছি ডক্টর উত্তীয় গুপ্তাকে, MBBS ক্যালকাটা, MD মেডিসিন, DM এন্ড্রোক্রোনোলজি, এইমস নিউ দিল্লি, কনসালটেন্ট এন্ড্রোক্রোনোলজিস্ট, মণিপাল হসপিটাল, M বাইপাস, কলকাতা। আপনাকেও স্বাগত ডক্টর গুপ্তা। প্রথমেই ডক্টর সিংহানিয়ার কাছে যাব। 25 থেকে 30 বছর বয়সী যারা রয়েছেন তাদের জন্য আপনার কাছে যেটা জানার, যে প্রাপ্তবয়স্ক তো হয়েই গেছেন এবং সেই সঙ্গে ডায়াবেটিসের ঝুঁকিও তাদের মধ্যে বাড়ছে, তারা কি উদ্বিগ্ন হবেন এক্ষেত্রে? 25 থেকে 30 বছর সাধারণত আগে ভাবা হতো যে এই বয়সে ডায়াবেটিস হয় না বা এই ধরনের রোগ হয় না, বয়সপ্রাপ্ত হলে 50 বছরের উপরে ডায়াবেটিস হয়। কিন্তু দেখা যাচ্ছে বিশ্বে এবং বিশেষ করে আমাদের দেশে ভারতবর্ষে 25 থেকে 30 বছর বয়সেও প্রচুর মানুষ তারা ডায়াবেটিসে ভোগ করছেন। কারণ ডায়াবেটিস একটা জেনেটিক ফ্যামিলিতে থাকতে পারে। আমাদের যে লাইফস্টাইল হয়ে গেছে, খাওয়া দাওয়া যে আছে, নেশা করার প্রবণতা, সেডেন্টারি লাইফস্টাইল, ডেস্কে বসে কাজ করা, এক্সেস ফাস্ট ফুড অ্যান্ড হাই ক্যালোরি ডায়েট নেওয়া, ল্যাক অফ এক্সারসাইজ, এই জন্য 25 থেকে 30-এর মধ্যে ডায়াবেটিস কিন্তু একটা বিরাট সংখ্যক পরিমাণে দেখা যাচ্ছে ইয়াং অনসেট ডায়াবেটিস। এবং সব থেকে বেশি চিন্তার কারণ যেটা, যে আপনার যদি 25 বছর বয়সে ডায়াবেটিস হয়, আপনি যদি 70 বছর বয়স অবধি বাঁচেন, তাহলে আপনাকে 40 থেকে 45 বছর ডায়াবেটিস নিয়ে বাঁচতে হবে। শেষমেশ ডায়াবেটিসের কোনো না কোনো কমপ্লিকেশন আপনার হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে তার তুলনায়, সে ব্যক্তির তুলনায় যার কিন্তু ডায়াবেটিস অনেক জীবনের শেষের দিকে হয় বা পরের বয়সে হয়। তাই অল্প বয়সে ডায়াবেটিস হতে পারে, ডায়াবেটিস হওয়ার ঝুঁকি 100% আছে এবং ডায়াবেটিসের কমপ্লিকেশনও অল্প বয়সে হলে বেশি হবে। বেশি বেশি কিডনি, চোখ এবং হার্টের সমস্যা এদের মধ্যে দেখা যাবে। এই জায়গা থেকে ডক্টর মণ্ডলের কাছে আমার প্রশ্ন থাকবে যে ডায়াবেটিস শুধু কি বয়স্কদের জন্যই উদ্বেগের বিষয়, নাকি যে কোনো বয়সের ক্ষেত্রে এটা উদ্বেগের? ডায়াবেটিস বলতে আমরা এখানে মূলত টাইপ 2 ডায়াবেটিস নিয়ে আজকে আলোচনাটা হচ্ছে। সেক্ষেত্রে আগে যেরকম ডক্টর সিংহানিয়া বললেন যে আমরা ভাবতাম যে ডায়াবেটিস শুধুমাত্র প্রাপ্তবয়স্ক বা 40 বা 45 বছরের ঊর্ধ্বে বয়স হলেই তবেই আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। এখন আর ব্যাপারটা এরকম নয়। এখন দেখা যাচ্ছে অনেক কিশোর কিশোরী বা তরুণ তরুণীও, বিশেষত যারা অত্যধিক স্থূল বা বডি ওয়েট অনেক বেশি, BMI অনেক বেশি, বা যাদের ক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রি আছে, বাবা মা দুজনেই অলরেডি ডায়াবেটিসে আক্রান্ত, তাদের ক্ষেত্রে কিন্তু ডায়াবেটিস হওয়ার আশঙ্কাটা কম বয়সে অনেকটাই বেশি। এবং কিছু কিছু লাইফস্টাইল ফ্যাক্টরস বা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসকে আমরা এখন চিহ্নিত করতে পারছি, যেগুলো ডায়াবেটিস হওয়ার আশঙ্কা, কম বয়সে ডায়াবেটিস হওয়ার আশঙ্কাকে অনেকটাই বাড়িয়ে দিচ্ছে। যেমন ধরুন জাঙ্ক ফুড বা প্রসেসড ফুড খাওয়া, বা নিয়মিত এক্সারসাইজ না করা, সেডেন্টারি লাইফস্টাইলস, বা ওয়ার্ক রিলেটেড স্ট্রেস এখনকার ইয়াঙ্গার জেনারেশনে, এইগুলো ডায়াবেটিসের হওয়ার যে বয়স সীমাটাকে সেটাকে আরো ক্রমহ্রাসমান করে দিচ্ছে। সুতরাং এখন আর সেই চোখ বুজে থাকলে হবে না যে এটা শুধুমাত্র 40 বা 45 বছরের উপরে গেলেই তবেই আমার একটা ব্লাড সুগার চেক করানো উচিত বা ডায়াবেটিস সম্পর্কে আমার অবগত হওয়া উচিত, তা নয়। এখন কম বয়সে যদি কিছু রিস্ক ফ্যাক্টরস থাকে তখন থেকেই নিয়মিত হেলথ চেক আপ করানো দরকার। ডক্টর গুপ্ত, এবার আপনার কাছে আসবো, একটু উপসর্গের বিষয়ে জানবো।
কোন কোন লক্ষণ বা উপসর্গগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই উপসর্গ বা লক্ষণ দেখলে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া উচিত ডায়াবেটিসের ক্ষেত্রে? আমাদের মনে রাখতে হবে ডায়াবেটিসের লক্ষণ আলোচনা করতে গেলে যে টাইপ 2 ডায়াবেটিস যেটা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দেখা যায়, এটা কিন্তু মূলত অ্যাসিম্পটোমেটিক হয়, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই এর কোনো লক্ষণ থাকে না। তবু ডায়াবেটিসের যে লক্ষণ বা সিমটমগুলি ধরা হয়, যাকে আমরা অসমোটিক সিমটমস বলি, সেগুলো হলো অতিরিক্ত খিদে পাওয়া, অতিরিক্ত জল পিপাসা পাওয়া, বারে বারে ইউরিন করার জন্য বাথরুমে যেতে হচ্ছে, অতিরিক্ত ক্লান্ত অনুভব করা, পাতে ছুঁচ ফোটার মতো পিন প্রিকিং সেন্সেশন, বা হঠাৎ করে ওজনের তারতম্য হচ্ছে, কেটে গেলে ঘা শুকোচ্ছে না, এই সিমটমগুলো ডায়াবেটিসের সিমটম বলে ধরা হয়। এগুলো টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে দেখা যায় যদি সুগার লেভেল খুব বেশি থাকে, বা টাইপ 1 ডায়াবেটিস যেগুলি বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায়, তাদের ক্ষেত্রে এই সিমটমগুলি শুরু থেকে খুব প্রকটভাবে উপস্থিত থাকে। ডক্টর সিংহানিয়া, রক্তে সুগারের মাত্রা কত ঘন ঘন মেপে দেখা উচিত বা পরীক্ষা করা উচিত বলে আপনি মনে করেন? ডায়াবেটিস টেস্ট যে কোনো ব্যক্তি করতে পারে, যে কোনো বয়সপ্রাপ্ত ব্যক্তি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলি 25 বছর বয়সের উপরে ডায়াবেটিসের টেস্ট করা উচিত। আপনার কোনো সিমটম থাকুক বা না থাকুক, আপনার ফ্যামিলিতে যদি ডায়াবেটিস থাকে, আপনার যদি কোনো ঝুঁকি থাকে, আপনি একটু ওবিস বা মোটা যদি থাকেন, আপনার সেডেন্টারি লাইফ থাকে, আপনি অবশ্যই টেস্ট করবেন। কিছু যদি নাও থাকে তাহলে বছরে একবার অন্তত ডায়াবেটিস টেস্ট করা উচিত। এবং যদি আপনার ফ্যামিলি হিস্ট্রি আছে, জেনেটিক ডায়াবেটিসের প্রবলেম আছে, তাহলে কিন্তু এর থেকে বেশি বা এর থেকে তাড়াতাড়িও টেস্ট করতে পারেন। যত বেশি টেস্ট করবেন তত বেশি নিজের রোগের বিষয়ে জানবেন। টেস্ট করার কোনো লিমিট নেই, বেশি টেস্ট করুন, বেশি নিজেকে ডায়াগনোজ করুন, বেশি সমস্যার মুখ থেকে নিজেকে বাঁচান। ডক্টর মণ্ডল, ডায়াবেটিস যে শনাক্তকরণ এবং পর্যবেক্ষণের ক্ষেত্রে যে পরীক্ষাগুলো রয়েছে, মূলত সেই পরীক্ষাগুলো কি কি এবং সবথেকে গুরুত্বপূর্ণ কোনগুলো তার মধ্যে? প্রথমবার যখন আমরা ডায়াবেটিস ডিটেক্ট করতে চাইছি, তখন যে টেস্টগুলো আমরা ইউজুয়ালি অ্যাডভাইস করে থাকি তার মধ্যে 2-3টে অন্যতম। প্রথমত ফাস্টিং ব্লাড গ্লুকোজ বা খালি পেটে রক্তের শর্করার মাত্রা নির্ধারণ করা, যেটা কিনা ওভারনাইট অন্তত পক্ষে 8 ঘন্টা ফাস্টিং এর পরে করা হয়। দ্বিতীয়ত হলো 75 গ্রাম ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট বা 75 গ্রাম গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টার মাথায় রক্তে শর্করার পরিমাণটা দেখা। আর 3 নম্বর হলো HbA1c বা রক্তে গ্লাইকেটেড হিমোগ্লোবিনের পার্সেন্টেজ দেখা, যেটার কাট অফ কিনা মোটামুটি 6.5% হিসেবে ধরা হয়। এখন এই 3টে টেস্টই মোটামুটি আমরা সুগারের বা ব্লাড সুগার বা ডায়াবেটিসের শনাক্তকরণে আমরা ফলো করি। আর যখন কেউ অলরেডি ডায়াবেটিসে আক্রান্ত, তখন আর 75 গ্রাম ওজিটিটি করা হয় না, তখন তাদের ক্ষেত্রে পোস্ট প্র্যান্ডিয়াল গ্লুকোজ বা খাওয়া শুরু থেকে 2 ঘন্টার মাথায় গ্লুকোজ মাপা হয়। মোটামুটি এইগুলো হলো শনাক্তকরণ এবং কোনো পেশেন্ট যদি অলরেডি আক্রান্ত তাকে ফলো আপ করার টেস্ট। এগুলো ছাড়াও ডায়াবেটিসের হাত ধরে যে কোমরবিডিটিস গুলো আসে, যেমন ব্লাড প্রেশার বা কোলেস্টেরলের সমস্যা, সেগুলোর জন্য আমরা মোটামুটি একজন ব্যক্তিকে নিয়মিত ব্লাড প্রেশার চেক আপ করার কথা বলি এবং রক্তে কোলেস্টেরলের মাত্রা বা লিপিড প্রোফাইল বা কিডনি ফাংশন টেস্ট এগুলো নিয়মিত করা হয়। ডক্টর গুপ্তা, ডায়াবেটিস যদি সঠিক সময় নির্ণয় করা না যায় এবং নিয়ন্ত্রণ করা সম্ভব না হয়, বা ধরুন কারোর আছে সে বুঝতে পারছে না, কোনো উপসর্গ নেই যেমনটা আপনি বলছিলেন, সেক্ষেত্রে এর পরিণতি কি হতে পারে? ডায়াবেটিসকে বলা হয় মাল্টি সিস্টেম ডিজিজ, অর্থাৎ ডায়াবেটিস একা আসে না, সঙ্গে সমস্ত ধরনের কমপ্লিকেশনস নিয়ে আসে। তার জন্য একে সাইলেন্ট কিলারও বলা হয়। এবং ডায়াবেটিস প্রায় শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এফেক্ট করতে পারে। সাধারণভাবে ডাক্তারি মতে ডায়াবেটিস জনিত যে কমপ্লিকেশন, সেগুলিকে 2টি ভাগে ভাগ করা হয়। একটা বলা হয় মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশনস, অর্থাৎ চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হওয়া, নার্ভ এফেক্টেড হওয়া বা কিডনির উপরে প্রভাব পড়া, যেটা খুব গুরুত্বপূর্ণ। এছাড়া কিছু ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশনস থাকে, মানে বড় বড় রক্তবাহী নালীগুলি এফেক্টেড হলে যেগুলি হয়, যেমন স্ট্রোক, হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিয়ার, পায়ে গ্যাংগ্রিন হওয়া, রক্ত চলাচলের সমস্যা হওয়া, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, এই সমস্ত জিনিস ডায়াবেটিসের জন্য হতে পারে। মানে রেটিনা, চোখ, কিডনি, নার্ভ, হার্ট, পা, সমস্ত কিছু ডায়াবেটিসের জন্য এফেক্টেড হতে পারে। সেই জন্যই ডায়াবেটিস নিয়ে আজকাল এত আলোচনা, যে ডায়াবেটিস যত ভালোভাবে নিয়ন্ত্রণে রাখা যাবে এবং ঠিক মতো কন্ট্রোল করা যাবে, আমরা এই সমস্ত কমপ্লিকেশনস থেকে ততটা দূরে থাকতে পারবো। ডক্টর সিংহানিয়া,
ডায়াবেটিস তো এখন একটা চিন্তার বিষয় বলা যেতে পারে, যা যা শুনছি আমরা, এবং ম্যাক্সিমাম মানুষের এক্ষেত্রে একটা ভোগান্তি আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজে। মানসিক অবসাদ, মনের কোনো রকম সমস্যা থাকলে সেই জায়গা থেকে কি ডায়াবেটিস কোনোভাবে হতে পারে বা প্রভাবিত হতে পারে? স্ট্রেস বা মানসিক চিন্তা বা যে কোনো চিন্তা বা চাপের মধ্যে থাকা, এই ব্যাপারটার সাথে ডায়াবেটিস কিন্তু আতপ্রোতভাবে জড়িত আছে। ডায়াবেটিস স্ট্রেসের জন্য হয়ে যেতে পারে, প্রি ডায়াবেটিস থেকে ডায়াবেটিস হয়ে যেতে পারে, এবং যদি আপনার ডায়াবেটিস থাকে, অলরেডি ডায়াবেটিস আপনার ডায়াগনোসিস আছে, আপনার ডায়াবেটিস কন্ট্রোলটা খারাপ হয়ে যেতে পারে, ওয়ার্সেন হয়ে যেতে পারে, আপনার ডায়াবেটিস সুগার মাত্রাগুলো বেড়ে যেতে পারে। এটার কারণ হলো যে স্ট্রেসের মধ্যে কিছু হরমোনস ব্লাডের মধ্যে তৈরি হয়। যেমন আমরা জানি যে ইনসুলিন কম হলে বা ইনসুলিন কম কাজ করলে ডায়াবেটিস হয়। এরকমই কিছু অ্যান্টি ইনসুলিন হরমোন ব্লাডের মধ্যে তৈরি হয়, যেগুলোকে স্টেরয়েড জাতীয় হরমোনও বলা হয়। এগুলো স্ট্রেস হলে কিন্তু বেশি বেশি তৈরি হয়। তাই এই পরিস্থিতিতে ব্লাডে ইনসুলিন কম কাজ করবে, স্ট্রেসের হরমোনগুলো বেশি তৈরি হবে, আপনার ব্লাড সুগারের মাত্রা বেড়ে যেতে পারে। তাই এই পরিস্থিতিতে আপনার গ্লুকোজ ওয়ার্সেন করে যেতে পারে, আপনার নিউ ডায়াবেটিস হতে পারে। এবং স্ট্রেস এই জন্য ক্লিয়ারলি রিলেটেড টু ডায়াবেটিস। ডিস্ট্রেস করা, স্ট্রেসের মাত্রা কমানো, স্ট্রেসের লেভেল রিডিউস করা, কিছু যোগা প্রাণায়াম করা, ভালো ঘুম, ভালো ঘুম হওয়াটা কিন্তু ডায়াবেটিসের জন্য খুব জরুরি। এই সমস্ত জিনিস করে, এক্সারসাইজিং, জগিং, বন্ধু বান্ধবদের সাথে একটু দেখাশোনা, আড্ডা করা, এবং স্পেন্ডিং কোয়ালিটি টাইম উইথ ফ্রেন্ডস অলসো আপনার কিন্তু ডায়াবেটিসকে কন্ট্রোল করতে পারে বাই রিডিউসিং স্ট্রেসের মাত্রাটাকে কমিয়ে। অর্থাৎ একটা ভালো লাইফস্টাইল খুব প্রয়োজন। ডক্টর মণ্ডল, তাহলে কি একটা ধারণা ঠিক যে স্বাস্থ্য চর্চা, শরীর চর্চা, জিমে যাওয়া উচিত? কি মনে করেন আপনি? জিমে যেতেই হবে এরকম ব্যাপারটা মোটেই না। কারণ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রেকমেন্ডেশনস বা এডিএ রেকমেন্ডেশনস অনুযায়ী আপনার সুগার বা ব্লাড সুগার নিয়ন্ত্রণের জন্য যে ধরনের শরীরচর্চা করা উচিত সেগুলো হলো নিয়মিত 8 ঘন্টা করে হাঁটা, আর হাঁটা না হলে আরও কিছু কিছু এক্সারসাইজ, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, যেমন আপনার ওয়াকিং, জগিং, ডান্সিং, ইভেন আপনার যোগা, প্রাণায়াম, এগুলোও কিন্তু করা যেতে পারে। এগুলোর জন্য কোনোভাবেই আপনাকে জিমে যেতে হবে এরকম কোনো ব্যাপার নেই। এগুলো কোনো ব্যক্তি অতি সহজেই ঘরে বসে বা বাইরে গিয়েও করতে পারেন। আর রেকমেন্ডেশনস যদি আমরা বলি, তাহলে একজন ব্যক্তি দিনে অন্তত 8 ঘন্টা করে হাঁটবেন। এই হাঁটাটা সপ্তাহে 5 দিন করতে হবে, এবং তার সঙ্গে কিছু মাসেল স্ট্রেংথেনিং এক্সারসাইজ, সেগুলো 8 ঘন্টা করে অন্তত সপ্তাহে 3 বার করা উচিত। এবং এখন অনেক সহজেই আমরা যোগা বা প্রাণায়াম এগুলোও কিন্তু আস্তে আস্তে আমাদের রেগুলার এক্সারসাইজের পার্ট হিসেবে গণ্য করা হচ্ছে। সুতরাং জিমে যাওয়াটা একদমই বাধ্যতামূলক নয়। যেটা মাথায় রাখতে হবে যে রেগুলারিটি বা কনসিস্টেন্সি, এই জিনিসটাকে বজায় রাখতে হবে। ডক্টর গুপ্তা, সেই জায়গা থেকে আমি এবার আপনার কাছে জানতে চাইবো যে যেহেতু লাইফস্টাইল ডিজিজ বলা হচ্ছে, একটা নিয়ন্ত্রিত জীবনযাত্রার ক্ষেত্রে খাদ্যাভ্যাসটা তো খুব জরুরি। কিরকম খাদ্যাভ্যাস ঝুঁকিপূর্ণ হবে ডায়াবেটিসের ক্ষেত্রে, কি মনে হয় আপনার? এক্ষেত্রে যে খাবারগুলি হাই ক্যালোরি যুক্ত খাবার, যেমন সমস্ত ধরনের জাঙ্ক ফুড, স্ট্রিট ফুড, ভাজাভুজি, যেগুলো যার মধ্যে স্যাচুরেটেড ফ্যাট বা ট্রান্স ফ্যাট বেশি থাকে, বা হাই কার্বোহাইড্রেট ডায়েট, এগুলি সমস্ত আমাদের শরীরে অতিরিক্ত ক্যালোরি বাড়ায় বা ক্যালোরি জমা করে, যার ফলস্বরূপ শরীরের ওবেসিটি বা মেদ বৃদ্ধি হওয়া এবং ডায়াবেটিস হ্যান্ড ইন হ্যান্ড একসঙ্গে দেখা দেয়। আপনার এটা হচ্ছে যে খাবার ডায়াবেটিসের জন্য ঝুঁকিপূর্ণ, অর্থাৎ হাই ক্যালোরি ফুড। কিন্তু যদি ডায়াবেটিস আপনার অলরেডি দেখা দেয়, তখনও মোটামুটি আমাদের সুষম খাদ্যের ওপরই জোর দেওয়া হয়, অর্থাৎ তেল, ভাজাভুজি, মিষ্টি, ময়দা এগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করা হয়, এবং বেশি বেশি আমরা বলি যে ফল, শাকসবজি, প্রোটিন, এইগুলি খাবার ওপরে বেশি জোর দেওয়া হয়। এবং আমরা একটা কথা এখানে আলাদা করে বলতে চাইবো যে ডায়াবেটিস প্রিভেনশন বা ট্রিটমেন্টের জন্য কোনো আলাদা স্টিগমাটাইজ ডায়েট হয় না। সুষম খাদ্য আজকাল সব থেকে জরুরি, সব থেকে প্রাধান্য দেওয়া হচ্ছে। যা আপনার আমার জন্য হেলদি, তা একজন ডায়াবেটিস রোগীর জন্যও হেলদি। বেশ, ডক্টর সিংহানিয়া, ডায়াবেটিসের ক্ষেত্রে, এর প্রতিরোধের ক্ষেত্রে, নিয়ন্ত্রণের ক্ষেত্রে টেকনোলজি কতটা হেল্প করতে পারে, আমাদের প্রযুক্তি কতটা হেল্প করতে পারে? সবকিছুর মতো ডায়াবেটিসেও টেকনোলজি একটা প্রধান পার্ট হয়ে গেছে। এবং আমি আমার পেশেন্টদের সবসময় বলি, ডায়াবেটিস শুধুমাত্র সুগার রিপোর্ট নয়, ওষুধ নয়, ডায়াবেটিস টেকনোলজি। আমাদের কাছে কিছু টেকনোলজিক্যাল ইনস্ট্রুমেন্ট, যেমন ধরুন একটা স্মার্ট ওয়াচ। আমি মনে করি আমাদের ম্যাক্সিমাম পেশেন্টের হাতে একটা স্মার্ট ওয়াচ থাকে। আপনি স্মার্ট ওয়াচ দিয়ে আপনার স্টেপস কাউন্ট করতে পারেন।
8,000 to 10,000, 8,000 থেকে 10,000 স্টেপ ডেইলি হাঁটা একটা ডায়াবেটিস পেশেন্টদের জন্য একটা ভালো এক্সারসাইজ হতে পারে। তাই স্মার্ট ওয়াচ আপনাকে হেল্প করতে পারে। আপনি অনেক রকম অ্যাপস মোবাইলে পেতে পারেন যেগুলো আপনাকে এক্সারসাইজ, ডায়েট, যেগুলো আপনাকে ক্যালোরি কাউন্টিং, কি খাবেন না খাবেন, আপনি গোটা দিনে কি খেয়েছেন সেগুলো ট্র্যাক করতে গেলে, এবং অনেক কটা এই অ্যাপ ফ্রি অফ কস্ট থাকে, এগুলোর জন্য সাবস্ক্রিপশন লাগে না। তাই এই ধরনের অ্যাপ আপনাকে হেল্প করতে পারে। এখন আমাদের ডায়াবেটিস টেকনোলজির জন্য কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং বা সিজিএম ডিভাইস এসে গেছে। এটা একটা ডিভাইস যেটা পেশেন্টের শরীরে লাগিয়ে দেওয়া হয়, যেটা কিন্তু কন্টিনিউয়াসলি পেশেন্টের ব্লাড গ্লুকোজ রেকর্ড করতে থাকে। আপনাকে ব্লাড দিয়ে বা আঙুল প্রিক করে আর গ্লুকোজ রেকর্ড নাও করতে হতে পারে। এটা একটা পেনলেস, কোনো ব্যথা নেই, আপনার ব্লাড গ্লুকোজ রেকর্ড হতে পারে। ইনসুলিন পাম্প এসে গেছে, যেটার জন্য বারবার ইনজেকশন দিয়ে ইনসুলিন নিতে হয় না। তাই ডায়াবেটিস এখন কিন্তু টেকনোলজি। চাইলে আমরা কিন্তু পেশেন্টের জীবনটা আরো সহজ করে দিতে পারি, পেনলেস করে দিতে পারি, এবং পেশেন্টের জন্য ডায়াবেটিস ম্যানেজমেন্ট একটা প্লেজেন্ট বা সুখপ্রদ, একটা ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স আমরা বানিয়ে দিতে পারি। পেশেন্ট কিন্তু ডায়াবেটিসকে আর ভয় পাবে না বিকজ অফ দ্য হেল্প অফ এই টেকনোলজি। ডক্টর মণ্ডলের কাছে আসি। আমরা জানি যখনই কেউ ডায়াবেটিসের আক্রান্ত হয় তখনই তারা চিনি ত্যাগ করে প্রথমে, এবং যাতে আক্রান্ত না হয় তার জন্য আমরা চিনিকে তফাতেই রাখি। চিনির সঙ্গে ডায়াবেটিসের সম্পর্কটা এটা যদি একটু ক্লিয়ার করে বলেন আমাদের। ডায়েটের ক্ষেত্রে আমরা যখন পেশেন্টদের বলি তখন শুধুমাত্র চিনি নয়, যে কোনো হাই ক্যালোরিযুক্ত খাবার, ভাজাভুজি খাবার, প্রসেস ফুড, জাঙ্ক ফুড, সব ধরনের খাবারই কিন্তু আপনার সুগারের মাত্রাকে বাড়িয়ে দিতে পারে। সুতরাং চিনি ত্যাগ করাটা বা চিনি থেকে দূরে থাকাটাই একমাত্র সমস্যার সমাধান নয়। দ্বিতীয়ত হচ্ছে ব্লাড সুগার একটা প্যারামিটার বা সূচক মাত্র, যেটা কিনা আপনার মেটাবলিক হেলথকে, আপনি কতখানি হেলদি, মেটাবলিক্যালি কতখানি হেলদি বা খারাপ রয়েছেন সেটা ইন্ডিকেট করে। ডায়াবেটিস আমাদের শরীরের প্রতিটি অঙ্গকে আক্রান্ত করতে পারে, এবং মূলত তার মধ্যে হার্ট, কিডনি, চোখ, স্নায়ুতন্ত্র এগুলো রয়েছে। আর যে মুহূর্তে একজন ব্যক্তি ডায়াবেটিসে আক্রান্ত হলেন সেই সময় থেকে এই প্রসেসটা কিন্তু চালু হয়ে গেল। এটা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে চলতে থাকলো। সুতরাং সেই সময় থেকে আমাদের সুগারের মাত্রাটাকে নর্মাল যে রেঞ্জ আমরা বলি তার মধ্যে রাখতে হবে। এই অতি সক্রিয়তাটা কিন্তু আমাদের মধ্যে থাকতে হবে। সুতরাং শুধু চিনি ত্যাগ করলেই হবে না, নিয়মিত আপনাকে ডায়েট এবং এক্সারসাইজ ফলো করতে হবে, যাতে আপনার রক্তে শর্করার পরিমাণটা নর্মাল রেঞ্জের মধ্যে থাকে এবং আপনি এই কমপ্লিকেশনস গুলোকে এড়িয়ে চলতে পারেন। ডক্টর গুপ্তার কাছে আসবো। ডায়াবেটিস প্রতিরোধ বা পরিচালনা বা বলুন নিয়ন্ত্রণের ক্ষেত্রে পরিবার, আমাদের আশেপাশে যারা রয়েছে, বন্ধু বান্ধব যারা রয়েছে, তারা কতটা আমাদের হেল্প করতে পারে, কতটা সাপোর্ট করতে পারে বা কিভাবে করতে পারে, যদি একটু ব্যাখ্যা দেন। ডায়াবেটিস চিকিৎসার যে 4টি মেইন স্তম্ভ আছে, অর্থাৎ খাওয়া দাওয়া, পর্যাপ্ত ব্যায়াম করা, নিয়মিত ডাক্তারের কাছে চেক আপ করানো এবং ঠিক সময়ে ঠিক টেস্ট করা, বিশেষ করে খাওয়া দাওয়ার পার্টটা, এগুলি কিন্তু পারিবারিক সাহায্য ছাড়া সম্ভব নয়। আপনার যদি ফ্যামিলিতে একটা সাপোর্ট সিস্টেম থাকে, যার মধ্যে বাবা মা, ভাই বোন বা ছেলে মেয়ে সবাই আছেন, কাছের লোকেরা, তা না হলে কিন্তু আপনি এই প্রত্যেকটা ক্রাইটেরিয়াকে ফুলফিল করতে পারবেন না বা সঠিকভাবে একা হাতে নিয়ন্ত্রণ করতে পারবেন না। দ্বিতীয় কথা হলো, ডায়াবেটিসে আমরা যে আলোচনা করলাম স্ট্রেসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সুতরাং এখানে ইমোশনাল সাপোর্ট যেটা, তার একটা বিরাট জায়গা এসে যাচ্ছে। অর্থাৎ আপনার পরিবারের সমস্ত লোকেরা যদি আপনাকে আরো ভালো করে ইমোশনাল সাপোর্ট দেয়, আপনি যদি মানসিকভাবে অনেক চাঙ্গা থাকেন, তাহলে আপনার সুগার বাড়ার যেমন প্রবণতা কমে যায়, সেরকম সুগার কন্ট্রোলও অনেক বেটার হয়। এবং চিকিৎসার ক্ষেত্রে আমরা যেটাকে কমপ্লায়েন্স বলি, অর্থাৎ সঠিক নির্দেশগুলি ফলো করা, সেটাও অনেক সুষ্ঠুভাবে হয়ে থাকে। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি তিনজন ডক্টরের কাছে তাদের যে বহুমূল্য পরামর্শ পেলাম, তাদের কাছে আরও একবার শেষ যে আমার প্রশ্ন রাখবো, যে যদি লাইফস্টাইল কন্ট্রোল করেই ডায়াবেটিসকে কন্ট্রোল করা সম্ভব হয়, তো যারা আজকে অনুষ্ঠান শুনছেন দর্শকদের জন্য বা আগামী প্রজন্মের জন্য আপনাদের কি অ্যাডভাইস থাকবে ডক্টর মণ্ডল? ডায়াবেটিস একটা লাইফস্টাইল ডিজিজ, আর এখনকার তরুণ প্রজন্মের মধ্যে এই রোগটা আসার অন্যতম কারণ হলো যে ইরাটিক লাইফস্টাইল। সুতরাং যদি আমরা গোড়া থেকেই একটা সুস্থ জীবনযাত্রা
বা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে পারি, তাহলে হয়তো আমরা এই রোগটা একেবারেই এড়াতে পারবো, বা যারা প্রি ডায়াবেটিস হয়েছে, যাদের বা প্রি ডায়াবেটিস স্টেজে রয়েছেন, তারা হয়তো ডায়াবেটিস হওয়াটাকে ঠেকাতে পারবেন। সুতরাং লাইফস্টাইলটা একদম অন্যতম এবং মূল স্তম্ভ হয়ে দাঁড়াচ্ছে এই রোগ বা কমপ্লিকেশনসগুলো এড়িয়ে চলার। ডক্টর সিংহানিয়া, যদি অল্প বয়স থেকে বাচ্চাদের একটা হেলদি লাইফস্টাইলের এডুকেশন দেওয়া হয়, যদি দেখা যায় যে অল্প বয়সে বাচ্চাদের ওজন না বাড়তে দিই, আজকাল চারিদিকে বাচ্চারা মোটা হয়ে যাচ্ছে, বাচ্চাদের যদি আমরা ফাস্ট ফুড, বাইরের খাবার অ্যাভয়েড করতে থাকি, তাহলে ছোটবেলা থেকে যদি আমরা হেলদি লাইফস্টাইলটা জীবনের মধ্যে আমরা ইনকালকেট করতে পারি, জীবনের মধ্যে লিপিবদ্ধ করতে পারি, তাহলে পরবর্তী সময় বেশি বয়স হলে, বয়সপ্রাপ্ত হলে, তাহলে ডায়াবেটিস, হাইপারটেনশন, এই সমস্ত লাইফস্টাইল ডিজিজের হাত থেকে বাঁচার একটা সহজ উপায় কিন্তু পাওয়া যায়। ডক্টর গুপ্তা, আপনার কি অ্যাডভাইস থাকবে? সুষম খাদ্য খাওয়া খুব জরুরি, সঠিক সময় খাওয়া দাওয়া করা ইকুয়ালি ইম্পর্টেন্ট, এবং পর্যাপ্ত ব্যায়াম করা উচিত। যদি কিছু না সম্ভব হয়, অন্তত 20 থেকে 30 মিনিট আমরা যদি পা চালিয়ে একটু হাঁটতে পারি, যাকে ব্রিস্ক ওয়াকিং বলে, সেটাও কিন্তু এই ডায়াবেটিসের ক্ষেত্রে প্রভূতভাবে উপকার করে। এবং সবশেষে আবারও বলার যে এটা আমরা আজকে ডায়াবেটিস আলোচনা করছি, কিন্তু নন ডায়াবেটিক লোকেদের জন্যেও এই লাইফস্টাইল মডিফিকেশন কিন্তু সমান প্রাসঙ্গিক। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে, আপনাদের গুরুত্বপূর্ণ পরামর্শ, মতামত আমাদের এই বিশেষ অনুষ্ঠানে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আর সেই সঙ্গে দর্শকদের বলবো, লাইফস্টাইল যে নিয়ন্ত্রণ করা, সেটাই তো সবথেকে জরুরি। তো সেই দিকে অবশ্যই আপনারা সজাগ থাকুন, নজর দিন, তাহলেই কিন্তু ভবিষ্যতের ক্ষেত্রে, এবং যারা এখন ডায়াবেটিস আক্রান্ত হয়েছেন, তারা তাদের জীবনকে আরও সুন্দর করতে পারবেন, আরও নিয়ন্ত্রিত করতে পারবেন। এই আলোচনা শোনার জন্য দর্শকদেরকেও জানাবো অনেক ধন্যবাদ। দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।